এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা নিয়ে এসেছি। রাত 8টা মানে জবাব চায় বাংলা, রাত 8টা মানে মিনমিনে মিডিয়া। এমন কিছু ইস্যু যে ইস্যুকে এড়িয়ে যাবে সেই ইস্যুগুলোকে আপনার সামনে নিয়ে আসা। মিনমিনে মিডিয়া সমস্ত ধরনের খবর করছে। আমি দেখছিলাম মিনমিনে মিডিয়া 2024 সালে 5ই আগস্ট 2024-এর পর থেকে বাংলাদেশ নিয়ে মিনমিনে মিডিয়ার কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ ছিল না। ইনফ্যাক্ট আমি তো সেই পুরনো টুইট, পুরনো ফেসবুক পোস্টগুলো এই মাকুলার গ্যাং, এই বুদ্ধিজীবীদের যারা মিনমিনে মিডিয়াকে এন্ডোর্স করে, তাদের সেই পুরনো ভিডিও এবং ফেসবুক পোস্টগুলো বের করার আমার খুব ইচ্ছা। যারা এই জুলাইয়ের নৈরাজ্যকে বলেছিল জুলাই বিপ্লব, অনেকে আবার বলেছিল যে মনটা আমার ঢাকাতেই রয়েছে, ভিসা পাচ্ছি না বলে আমি কলকাতাতে শারীরিকভাবে রইলাম। 2024 সালে এই ন্যাকামোগুলো চলেছিল, কলকাতায় বসে চলেছিল। এখন মিনমিনে মিডিয়া তারা দেখবেন বাংলাদেশ বাংলাদেশ করে প্রচুর প্রচুর খবর জাস্ট দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু জবাব চায় বাংলাতে আজ আমি নির্দিষ্টভাবে একটা কথা আপনাদের বলতে চাই। বাংলাদেশকে বাংলাদেশের চোখে দেখলে হবে না। বাংলাদেশের খবর আপনারা ভারতীয় হিসেবে, বাঙালি হিন্দু হিসেবে দেখুন, রাষ্ট্রবাদী মুসলিম হিসেবে দেখুন। কারণ বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশ আজকে আছে কালকে নাও থাকতে পারে, বাংলাদেশ কাল সিরিয়া হয়ে যেতে পারে, বাংলাদেশ আবার নিজেকে বলতে পারে আমরা বাংলাদেশ নামটাই পাল্টে দেবো, আমরা পূর্ব পাকিস্তান নাম রাখবো, হতেই পারে। আমাদের কিসে ক্ষতি কিসে লাভ, এটা এবার আমাদের বাঙালিদের বুঝতে হবে। দেখুন, আমরা কেন এখানে পরিবর্তন চাইছি, তার কারণ বাংলার মানুষ বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি, ইনভেস্টমেন্ট এবং তার পাশাপাশি এমপ্লয়মেন্ট, এই একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না। মানে 34 বছর বামেরা বলে গেছে যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, আর মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে কেন্দ্রের সাথে বকলমে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন যারা। সুতরাং এটা একটা ফ্যাক্টর, কিন্তু বাঙালিদের প্রফিটটা যেরকম বুঝতে হবে, বাঙালিদের ক্ষতিটাও বুঝতে হবে। বাংলাদেশ একটা ওই বলে না বকে যাওয়া একটা ছেলে, বাংলাদেশ একদম রটেন হয়ে গেছে, বাংলাদেশ খরচার খাতায় চলে গেছে। কিন্তু বাংলাদেশ খরচার খাতায় যাওয়ার মানে, একটা আপেল নষ্ট হওয়ার মানে গোটা ঝুড়ির আপেলটাকে বা কমলাটাকে নষ্ট করবে ওই একটা ফল। গোটা উপমহাদেশকে অলরেডি নষ্ট করে ফেলেছে এই পাকিস্তান বলে এই অসভ্য বর্বর দেশটি। এবার তাতে বন্ধু চল বলে পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, আই লাভ ইউ পাকিস্তান বাংলাদেশ বলছে, আর বাংলাদেশ বলছে, পাকিস্তান বলছে আই লাভ ইউ বাংলাদেশ। এই বাংলাদেশ পাকিস্তান তারা যদি গোটা উপমহাদেশটাকে নষ্ট করার চেষ্টা করে, অলরেডি করছেও, বাংলা বাঁচবে না। কিন্তু আমি আজকে বাংলাদেশ নিয়ে শো করছি না, আমি বাংলা নিয়ে চিন্তিত। রাত 8টায় আমি যে শোটা শুরু করেছি সেটা কি নিয়ে, রাত 8:15-তে যেটা নিয়ে বলবো সেটা কি, এবং রাত 8:35-এ কি বলবো একবার দেখে নিই। রাত 8টায় যেটা নিয়ে এই মুহূর্তে আমাদের কথা হচ্ছে, বাংলাকে ক্রমশ বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, একটা ভীষণ ডিপ কনস্পিরেসি চলছে বাংলাকে বাংলাদেশ বানানোর, রাত 8টায়। এরপর রাত 8:15-তে 26-এই বাঙালি হিন্দুদের শেষ সুযোগ। 2026-এর নির্বাচনে বাঙালি হিন্দুরা যদি পরাস্ত হয়, হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে আর রক্ষা করার জায়গা নেই বাঙালি হিন্দুদের। এবং রাত 8:35-এ যারা থাকবেন তাদের সাথে খুব নির্দিষ্টভাবে একটা বিষয় নিয়ে আলোচনা। মমতা থাকলে রোহিঙ্গা থাকবে,
মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কি রোহিঙ্গারা আরো বেশি উৎসাহিত হবে? আমি কেন এই কথাগুলো বলছি, আমাদের সাথে যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে কনটেক্সটটা দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ দেখলাম এবং তারপর বেগবাগানে এত দল তারা বেগবাগানে এই বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। কই একজন তৃণমূল নেতা একবারও তো এই বিক্ষোভগুলোতে আসছেন না। মানে আমি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আমার মন পড়ে থাকলেও আমি কি করে যাবো, ওটা তো বিজেপির প্রোগ্রাম। ওনার মনে হয়েছে গীতা পাঠ বিজেপির প্রোগ্রাম, কিন্তু কোনো তৃণমূলের হিন্দু ক্যাডার তাদের মনে হলো না যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসকে চারটে গাল দিতে বিগবাগানে দাঁড়াই? কোনো তৃণমূলের মিনিস্টারকে দেখলেন? অরাজনৈতিকভাবে কোনো তৃণমূলের মুখপাত্রকে দেখলেন যারা বেগবাগানে এই আন্দোলনটা করতে এসেছিল? ভয়ঙ্কর দৃশ্য, যেন মনে হচ্ছে বাংলাদেশ পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এবং এতে সবচেয়ে খুশি হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, এতে সবচেয়ে খুশি হচ্ছে বাংলাদেশের মিডিয়া। কারণ তারা বুঝতে পারছে, তারা মনে করছে বাংলাদেশের এক এবং একমাত্রই বাংলাদেশের এই জেহাদি অন্তর্বর্তীকালীন সরকারের এক এবং একমাত্র বন্ধু বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে বামেরা বিক্ষোভ দেখিয়েছে, হিন্দুদের বিক্ষোভ হচ্ছে, ময়ূকের বিরুদ্ধে, রিপাবলিকের বিরুদ্ধে, রাষ্ট্রবাদীরা এর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট বোধহয় আমরা পাবো, এটা এই পারসেপশনটাও তৈরি হওয়া। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই বাংলা আজকে দেখছেন কিনা, কিন্তু আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, এই পারসেপশনটাও আপনার বিরুদ্ধে তৈরি হওয়া কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক। বাংলাদেশের জিহাদিরা যদি মনে করে যে তাদের বেস্ট ফ্রেন্ড একটা সরকার ভারতবর্ষের অঙ্গরাজ্য বাংলায় আছে, যারা রোহিঙ্গা নেই বলে দেয়, যারা বলে দেয় কোথায় বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কলোনিতে রিপাবলিক বাংলা গেছে বলে দাগিয়ে দেওয়া হয়, দেখো গরিব মানুষদেরকে ক্যামেরায় কিভাবে দেখাচ্ছে, যারা হাকিমপুরকে নিয়ে ভয়ঙ্করভাবে মিথ্যা ভাষ্যকার দেয়, তাদের সরকার। আমি বলছি না, রাত 8টায় যে ডিবেটটা আমি শুরু করছি, বাংলাকে ক্রমশ বাংলাদেশ বানানোর একটা প্ল্যান হচ্ছে, এবং এ কারণেই রাত 8:15-তে, যেটা আমি এর পরের ধাপে যাব, বাঙালি হিন্দুর শেষ সুযোগ 2026-এ একটা প্রতিবেদন, এবং তারপর আসছি আলোচনা। এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখুন, এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে, এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে অবস্থা দেখুন। আপনার রক্ত বেরোনো কি করে? পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত বাংলার সাধু। এই মুহূর্তে দেখো পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত বাংলার সাধু সন্ত। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, বাংলায় এই মুহূর্তে সাধু সন্ত আক্রান্ত। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, রয়েছেন ঝন্টু বড়াইক, এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী। আমাদের সঙ্গে পরবর্তী যে সেগমেন্ট, সেই সেগমেন্টে যুক্ত হবেন সন্ময় বন্দ্যোপাধ্যায়ও। আমি শুরুতে কর্নেল দীপ্তাংশু এবং দীপাঞ্জনদার কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাই, বাংলার মানুষের কিন্তু এখন পালস বদলে গেছে। বাংলার মানুষকে আমি গীতা পাঠের আসরেও দেখিয়েছিলাম, এবং বেগবাগানে বাংলাদেশ হাই কমিশনে যে প্রতিবাদ, সেখানে কিন্তু দাগিয়ে দেওয়ার কোনো অপশন নেই। মানে শুধু হিন্দু এসেছে না, রাষ্ট্রবাদী মুসলিমরাও এসেছিল, শুধু বিজেপি এসছে না, সেখানে এরকম অনেক মানুষ ছিলেন যারা বিরক্ত যেভাবে জনবিন্যাস বদলাচ্ছে, একটু বাড়াবাড়ি করছে, কিছু জেহাদিরা বাংলায় একটু বাড়াবাড়ি করছে। এবং একটা প্রশ্ন আমি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকের থেকে জিজ্ঞেস করেছিলাম, সেটাই আমি শোনাবো, যে এই দীপু দাস যাদের জন্য আপনারা এত লাফালাফি করছেন, এত প্রতিবাদ করছেন, আমার খুব সিম্পল ফান্ডা, এই দীপু দাসদের তো ভারতে চলে আসার, দীপু দাসের পরিবারের ভারতে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার, চলে আসার একটা অপশন আছে, কিন্তু ভারতেই ময়ূকদের বা দীপ্তাংশু চৌধুরী বা দীপাঞ্জন বা ঝন্টু বড়াইকদের সাথে এটা হয়, কোন দেশে বলুন তো আমরা যাব? কোন দেশে আপনি যাবেন? বাংলাতে যদি কাশ্মীরের মতন হয়, কাশ্মীরি পণ্ডিতরা অন্তত দিল্লিতে গেছে,
মানে এখন পশ্চিমবঙ্গের বাঙালির যদি এই অবস্থা হয় তখন কি এবার আমরা ট্রেন ভরে ভরে দিল্লি বা হরিয়ানা বা উত্তরপ্রদেশে যাব? এটা আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কি বলেছেন একবার শুনুন। দীপু দাসের তো সিএ এর মাধ্যমে ভারতে আসার উপায় আছে, আপনাদের সাথে এরকম হলে আপনারা যাবেন কোথায়? আমরা সেটাই বলবো, এই দলদাস পুলিশ, এই মমতার চটি চাটা পুলিশদেরকে বলবো, যদি কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় টোটাল কলকাতাকে আমরা বন্ধ করে দেবো। দীপু দাসের সাথে যেটা হয়েছে, দীপু দাস তো ভারতে চলে আসতে পারবে, আপনাদের কি হবে যদি আপনার সাথে এরকম হয়? দেখুন, আমরা এখানে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা পুনরাবৃত্তি আমাদের পশ্চিমবাংলাও ঘটছে। এখানে আপনার পায়ে অসুবিধা আছে মনে হচ্ছে। ল অ্যান্ড অর্ডার বলে কোনো জিনিস টোটালি ফেলিওর। দীপু দাসের সাথে তো বাংলাদেশে হয়েছে, দীপু দাস তো ভারতে চলে আসতে পারবে, আপনার সাথে কি হবে? আমার সাথে ওটাই হবে যেটা আর সব মায়েরা বোনেরা হচ্ছে, ইজ্জত লুটবে এরা। আপনার বাংলায় যদি এরকম হয় আপনি কোথায় পালাবেন? আমি কোনোখানে পালাবো না। এখানে আমি প্রয়োজনে আমার মা প্রত্যেকটা দুর্গার কাছে, মা প্রত্যেকটা দেবদেবীর কাছে অস্ত্র শস্ত্র, বিনা ব্যাসদেবীতে অস্ত্র নেই। আমি একদম শুরুটা করছি কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে দিয়ে, এবং তারপর আমি দীপাঞ্জনদার কাছে যাব। একদম দীপাঞ্জনদা, দীপ্তাংশুদা, এখানে মানে কোনো ডিবেটের জায়গা নেই, আমি আজ বোঝার জন্যই এসেছি। দেখুন, সব চ্যানেল বাংলাদেশ নিয়ে শো করছে, বাংলাদেশ নিয়ে পডকাস্ট হচ্ছে, অনেক বড় বড় জিনিস বাংলাদেশ নিয়ে, আমাদের নিউজ ফিড ভরে যাচ্ছে। দেখো আজকে বাংলাদেশের চট্টগ্রামে এটা হলো, দেখো আজকে ময়মনসিংহে এটা হলো, দেখো আজ এই জেলায়, এই উপজেলায়, এইখানে এই হলো, মানে মাইক্রো ডিটেলসে সবাই যাচ্ছে। আমি যাচ্ছি না। আমার হিসেবটা খুব সিম্পল, আমি বার্ডস আই ভিউতে বা একেবারে খোলা চোখে দূরদৃষ্টি দিয়ে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ একটা মডেল, এবং এই বাংলাদেশের আঁচ পশ্চিমবঙ্গে পড়ছে। আমার পশ্চিমবঙ্গে কি হতে পারে, আজকে বাংলাদেশে যা হচ্ছে কাল এটা পশ্চিমবঙ্গে হতে পারে বা হবেই হয়তো। এটা আমাদের অ্যাওয়্যার করার এবার সময় এসেছে। 2024 আমরা লাগাতার বাংলাদেশ দেখিয়েছি, আমরা হয়তো হেরে গেছি, বাংলাদেশ আর থাকবে না হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গকে তো রাখতে হবে। কর্নেল দীপ্তাংশু। ময়ূক একদম সঠিক। আপনি যেটা বলছেন 1947 ইতিহাস যারা ঘাঁটবে, তখন তো আমাদের জন্ম হয়নি, তবে 47 যারা ঘাঁটবে, যারা ইতিহাস জানতে চায়, 71 যারা ঘাঁটবে তারা ইতিহাস জানতে চায়। 71-এর 28শে মার্চ, প্রবাবলি 28শে মার্চ থেকে প্রায় 16ই মে অপারেশন সার্চলাইট, বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তান, তার পূর্ব পাকিস্তানে কি হয়েছিল ইতিহাস ঘাটলে দেখা যাবে। এবং লক্ষাধিক যারা হিন্দুরা, যারা ভারতবর্ষে, আপনি বললেন যে হিন্দুরা কোথায় যাবে, পশ্চিমবাংলার হিন্দুরা কোথায় যাবে, ঠিক সেই ইতিহাস ঘাটলে দেখা যাবে লক্ষাধিকের থেকেও বেশি হিন্দুরা এই কাঁটাতার ক্রস করে কোথায় এসেছিল। এখান থেকে বিভিন্ন আরো অনেক রাজ্য গিয়ে তারা আজকে বাস করছে। কিন্তু আজকে যদি এই ঘটনা ঘটে, আজকে, কারণ আজকে আপনি যেটা দিয়ে বললেন যে বাংলাদেশ পাকিস্তানকে, যদি আমি নট এ ভেরি সিরিয়াস নোট, আই লাভ ইউ বলছে, পাকিস্তান বলছে আই লাভ ইউ, এই আই লাভ ইউর পেছনে আর একটা বড় রাষ্ট্র আছে, তারা প্রত্যেকেই একটাই উদ্দেশ্য, ভারতকে অশান্ত করতে চায়, ভারতকে ভাঙতে চায়। এবং বিশেষ করে যার আঁচটা পড়বে হচ্ছে এই 7টা উত্তর পূর্বের রাজ্যে তো পড়বে, কিন্তু যেহেতু আমরা আজ রিপাবলিক বাংলায় এই কথাগুলো ডিসকাস করছি, পশ্চিমবাংলার একজন নিবাসী হয়ে, ভারতের একজন নাগরিক হয়ে আমাকে চিন্তা করতে হবে আমার ভিটে বাড়ি কি হবে, প্রশ্নচিহ্ন 1। দ্বিতীয় প্রশ্নচিহ্ন হলো, আপনি ঠিক বলেছেন যে আমরা দীপু দাসের, যাদের দেখলাম যে জ্বলন্ত দীপু দাসকে জালি দিয়ে যে মৌলবাদীদের উল্লাস তাণ্ডব, তাদের মনোবৃত্তিগুলো সামনে চলে আসছে, প্রত্যেকের এই মৌলবাদী মনোবৃত্তি। অনেকটা আমরা এই বিভিন্ন জায়গায় যেখানে জনবিন্যাস হবে, যেখানে ডেমোগ্রাফিক অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সেখানেও হঠাৎ যদি এই দৃশ্য হয় এবং ওখানে যে মৌলবাদীরা একত্রিত হয়েছে তাদের মনোবৃত্তি আর ওই বাংলাদেশে এই ময়মনসিংহে যারা এই নেচেছিল সেই রাত্রিরে, খুব একটা ফারাক আসবে না। না, এটা হচ্ছে পয়েন্টটা একটাই কর্নেল, পয়েন্টটা হলো যে বাংলাদেশে, বাংলাদেশ, এটা বলতেও খারাপ লাগছে, জেহাদিদের কল্যাণে ইটস আ রটেন কান্ট্রি, বাংলাদেশের আর কিছু আগামী কয়েক বছরে হওয়ার নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে প্রভাব পড়ছে, এবং দ্বিতীয়ত এটা খুব অ্যালার্মিং, যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ পুলিশের মতন আচরণ করলো। দেখুন, আমি ল অ্যান্ড অর্ডার, আমি ডিপ্লোম্যাটিক রিলেশন, আমি সমস্ত কিছু মানলাম, বাংলার পুলিশ এমন একটা ব্যবহার করলো যেন
বাংলাদেশের কোনো সরকার এই মুহূর্তে রাজত্ব করছে এবং তাদের মোহাম্মদ ইউনুসকে নিয়ে কেন গালিগালাজ করা হয়েছে, কেন ওখানে একটা ব্যারিকেড ভাঙা হয়েছে বলে এরকম এলোপ্যাথারি লাঠি পেটা হচ্ছে। মানে দিল্লির বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য, যারা দিল্লিতে মানে মূল বাংলাদেশ হাই কমিশনে যেখানে যারা এই ধরনের মুভমেন্ট করছে, তারা পর্যন্ত হাসছে যে আমার মনে হয় যে কলকাতা শহরে বেশি রাষ্ট্রবাদী থাকে, কলকাতা শহরে বেশি হিন্দুত্ববাদীরা থাকে, এবং কলকাতা শহরে যদি এটা হিন্দুদের বাঁচানোর জন্য এই পরিমাণ লাঠি খেতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরিয়ে ফিরিয়ে সবচেয়ে বেশি টেনশন হবে, কারণ এটা প্রুফ করছে যে কি পরিমাণ রাগ হিন্দুদের মধ্যে আছে পশ্চিমবঙ্গে। ময়ূক একদম কারেক্ট। আমরা দেখেছি টিভির পর্দায়, শুধু রিপাবলিক বাংলায় না, বিভিন্ন চ্যানেলে যেভাবে আপনার শার্টে যেভাবে রক্ত লাগলো, একটা সাধারণ হিন্দু যে প্রতিরোধ কিসের জন্য গেছিল, কার জন্য গেছিল, কি করতে গেছিল। কারণ আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হওয়া উচিত না, বিশেষ করে বাংলাদেশে যে সংখ্যালঘুদের মানে ইটস অ্যান প্ল্যান পারসিকিউশন, প্ল্যান করে করা হচ্ছে, এটা হঠাৎ কিছু হচ্ছে না। এবং ভারতে আমরা যে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন যদি মানি, ভারতের জাতীয় নিরাপত্তা যদি মানি, আমি একজন সামরিক বাহিনীর প্রাক্তনে, আমার হচ্ছে যে আমার ইন্ডো বাংলা বর্ডার 4096 কিলোমিটার, ভারতের সার্বভৌমত্ব, ভারতের ইন্টিগ্রিটি যেন বজায় থাকে আমার, বিশেষ করে, এবং যেখানে আমি বাস করছি সেখানে সে আঁচটা না পড়ে। কিন্তু সেখানে যে সরকার আছে সে যদি অ্যালাউ করে যে এই কমপ্লিট গভর্নেন্স ইনফ্রাস্ট্রাকচারটা যদি ভেঙে দেওয়া যায়, এবং যে ডেমোগ্রাফি আমরা হতে দিচ্ছি, চেঞ্জ হতে দিচ্ছি, এটা দিস ইজ অলসো প্ল্যান চেঞ্জ ডেমোগ্রাফি, এটা হঠাৎ কিছু হচ্ছে না। হয়তো যারা দেখছে আমার কথাটা হয়তো ভালো লাগবে না, কিন্তু যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যারা এই গ্রামগঞ্জে যাচ্ছে, বিশেষ করে যেগুলো বর্ডারের সাথে, এই 4096 কিলোমিটার, শুধু পশ্চিমবাংলা না, আমি পুরো উত্তর পূর্ব 7টা রাজ্য এবং পশ্চিমবাংলা 2217 কিলোমিটার, তার বর্ডার গুলো, গিয়ে ডিস্ট্রিক্ট গুলো, জেলাগুলো যারা যাচ্ছে, এটা তো হঠাৎ করে চেঞ্জ হয়নি। এই চেঞ্জ কিরম ভাবে হলো সেটা হয়তো SIR এ ধরা পড়বে না, এটা হয়তো আরো অন্য কোনো এক্সারসাইজ হবে, সেটা ধরা পড়বে না, তার বিভিন্ন আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। কিন্তু আমরা যারা খালি চোখে দেখছি, নিশ্চিতভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, এবং এই ডেমোগ্রাফিকের চেঞ্জের জন্য পশ্চিমবাংলা, আবার বলছি পশ্চিমবাংলা, ময়ূক যেটা আপনি বললেন, নিশ্চিতভাবে কোনো না কোনো উপায় করতে হবে, তাহলে সময় ঘনিয়ে আসবে, যা আমাদেরও ভিটে মাটি কিন্তু ছাড়তে হতে পারে। এবং এটা এই ভিটে মাটি ছাড়তে হবে, মানে অনেক ধন্যবাদ কর্নেল, এই ভিটে মাটি ছাড়তে হবে, এটা এখন আর একটা রাজনৈতিক ভয় না। মানে বাংলার আমি এরকম বহু মানুষকে দেখছি যারা দূর দূরান্তর অবধি পলিটিক্যাল কোনো পার্টির সাথে যোগ রাখে না। ইনফ্যাক্ট টিভিতে বহু রিটায়ার্ড সরকারি অফিসার, বহু অবসরপ্রাপ্ত শিক্ষক আমার সাথে বহু সময় কথা বলেন, যাদের দূর দূরান্তর অবধি রাজনীতির সাথে সম্পর্ক নেই। মানে তারা হয়তো আসানসোলে থাকেন, কোনো গভর্নমেন্ট হাউজিংয়ে, হয়তো দুর্গাপুরে থাকেন, হয়তো সল্টলেকে থাকেন, রাজারহাটে, নিউ টাউনে হয়তো ছেলেমেয়ের সঙ্গে থাকেন। তাদেরও এবার মনে হচ্ছে যে না, একটা অংশ, জেহাদিদের অংশ খুব বাড়াবাড়ি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি রকম হিন্দু বিরোধিতা করছেন, যতই তিনি জগন্নাথ মন্দির বানান, যতই তিনি বলুন যে আমি হিন্দুদের জন্য এই করেছি। এবং 3 নম্বর যেটা, এই দাপাদাপি, জিহাদিদের দাপাদাপি যেটা বাড়ছে, এই কিলবিল করে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী যেভাবে দাপাদাপি শুরু করেছে, মোহাম্মদ ইউনুসের যেভাবে মোটিভেশন বাড়িয়ে দিচ্ছে এই পশ্চিমবঙ্গের কিছু অনুপ্রবেশকারী, তাতে সবচেয়ে বিপন্ন হবে বাঙালি মধ্যবিত্ত হিন্দুরা। তার কারণ আমরা দেখেছি একদম ভদ্র সভ্য কাশ্মীরি পণ্ডিতদের, দীপাঞ্জন দা, তারা সত্যিই তো মানে এত পড়াশোনা শিখে, গান বাজনা শিখে, তারা কি এবার অস্ত্র ধরে ঝগড়াঝাটি করতো? মৌলবাদী যারা রয়েছে তাদের সাথে, পাকিস্তানি মৌলবাদী যারা, তাদের সাথে যুদ্ধ করতে যেত? তারা শান্ত শিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়ে নিজেদের পরিবারের সদস্যদের হারিয়ে দিল্লি সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাঙালি হিন্দুদের সাথেও হয়তো এটা আবার হবে, রিপিটেশন হবে, এই ভয়টা বাঙালি হিন্দুরা পাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ, আমি কনসার্নই নই বাংলাদেশের মাইক্রো লেভেলে কি হচ্ছে, আমি লার্জার পিকচারটা আপনার থেকে বুঝতে চাইছি দীপাঞ্জন দা।
দেখো প্রথমে আমি একটা কথা বলি, এই যে এই বাংলাদেশকে আমরা বলছি না, আমি মনে করি এটা বাংলাদেশের একটা অংশ, বড় অংশ। তারা ইসলামিক জেহাদি, মৌলবাদী জেহাদি। বাকি বাংলাদেশ আমার মনে হয় না পুরো বাংলাদেশ ভারত বিরোধী হয়ে গেছে বা জিহাদ নিয়ে নাচানাচি করছে। এবং এই যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মুখে যাচ্ছে বা লড়াই করছে জিহাদিদের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে আছি, তাদের মনোবল যোগানোর জন্য আছি। এবার কামিং ব্যাক টু বাংলা, পশ্চিমবঙ্গ, দেখো সমস্যা হচ্ছে যে এটা পরিষ্কার বলি যে আমি এই কথাগুলো বলবো, এর জন্য হয়তো আমাকে অনেকে সাম্প্রদায়িক তকমা দেবে, আমি সাম্প্রদায়িক। আমাকে হয়তো বলা হবে বিজেপির দালাল বা বিজেপির লোক, তাহলে তো বলতে হবে কর্নেল দীপ্তাংশু চৌধুরী বা ঝন্টু বড়াইক বা আমি, আমরা তিনজনের একজনও কিন্তু বিজেপির এই মুহূর্তে কোন রকম সমর্থক বা মানে সভ্য নই বা বিজেপির মেম্বার নই। কেন বলছি এবং এগুলো বলার জন্য যদি আমাদের বিজেপির বলা হয়, আমি গর্বিত। দেখো ব্যাপারটা খুব পরিষ্কার, আমাদের পুরাণে কিন্তু রয়েছে যে যখন হিরণ্যকশিপুর দৌর্বত্য অত্যধিক হয়ে গেছিল, তখন কিন্তু নরসিংহার আগমন হয়েছিল এবং নরসিংহা কিন্তু সেই নখ দিয়ে চিড়ে দিয়েছিল হিরণ্যকশিপুকে। ইতিহাসে রয়েছে শিবাজি আফজল খাঁকে চিড়ে দিয়েছিল। আমার মনে হয় এটা কিন্তু এখন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। না হলে তুমি একটা কথা বলো, 19 জন কলকাতার বুকে 19 জন তারা রাজনৈতিকভাবে মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারেই লাস্ট টার্ন এবং এটা হিন্দুদের সবচেয়ে বড় জাগরণ হতে চলেছে, ম্যাসিভ পরিত্রাণ। দেখো মৌমিক, এটা তো ভয় তো পেয়েছেন, কারণ উনি দেখছেন, নাহলে 19 জন, আমরা তো ছবিতে যে ছেলেটার মাথা ফাটিয়েছে তুমি তাকে বুকে জড়িয়ে ধরেছিলে, সেই ছেলেটা অ্যাটেম্প টু মার্ডার করতে যাচ্ছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে, এবং পুলিশকে দেখেছিল কিরকম ভাবে লাঠি চালাচ্ছিল, যেন সুস্পষ্ট প্ররোচনায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোমরের নিচে লাঠি চালা, সেখানে মাথা ফাটিয়ে দিচ্ছে। এরকম 19 জনকে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হচ্ছে। এটা মমতার অর্ডার ছিল যে যারা হিন্দুরা বা সনাতনী হিন্দু সমাজ যখন প্রতিবাদ করবে, এত আতঙ্ক ফেলিয়ে দাও যাতে আর কেউ সাহস না পায়। এটা পরিষ্কার আইন শৃঙ্খলা রক্ষার জন্য নয়। কিন্তু সেটা কি লাভ হলো? মানে আমি বোঝার চেষ্টা করছি যে জেলের মধ্যে তো এদের মনোবল হয়তো ভেঙে দেওয়ার চেষ্টা হবে, কিন্তু এরা যখন বেরোবে এরা তো নায়কের মতন বেরোচ্ছে। না অবভিয়াসলি ময়ূক, এই ভুলটা চিরকাল সমস্ত স্বৈরাচারী শাসক করে এসেছে। আরে এরকম ভাবে কি ইরাককে দখল করে রাখতে পেরেছে আইসিস? সিরিয়াকে পেরেছে? বাংলাদেশেও পারবে না, আমাদের পশ্চিমবঙ্গেও পারবে না। আমাদের হিন্দুদের জেগে উঠতে হবে। আমাদের বাঘনখ সবার কাছে আছে, বাট আমরা ওই একটা ভেলভেট গ্লাভস, ওই ধর্মনিরপেক্ষতা সহনশীলতার ভেলভেট গ্লাভসে ওটা লুকিয়ে রেখেছি, যেমন বেড়াল রাখে। এবার বার করতে হবে, কারণ আমাদের এটা আত্মরক্ষার সমস্যা, আমাদের ধর্ম সংকটে রয়েছে, আমাদের মেয়েরা, সন্তানেরা, আমাদের স্ত্রীরা, তারা সংকটে রয়েছে। এখনো যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয়ে আসে এবং তাদের রক্ত ঝরবে, রক্ত ঝরুক, প্রতিটা রক্ত বিন্দু থেকে আমরা এগিয়ে আসবো। একদম। আমি ঠিক এই জায়গা থেকে আপনাকে একটু থামাচ্ছি, কারণ ঝন্টু বড়াইক এবং আমাদের সঙ্গে সন্ময়দাও যুক্ত হবেন। আমি আবারও বলছি, এটা ডিবেট নয়, এটা একদম বোঝার জায়গা আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। হিন্দুরা কনসলিডেটেড হবে, হিন্দুরা একত্রিত হবে, এককাট্টা হবে, এটা দীপাঞ্জন দ্বারা বলছে। আমি বলছি হয়ে গেছে। রাস্তাঘাটে আমি দেখতে পাচ্ছি। আমি দর্শকদেরকে বলবো, আপনারা মনে করছেন না যে হিন্দুরা অনেক বেশি হিন্দুত্ব ফ্লন্ট করছে? এই জেনারেশনের ভাষায় সোয়াগ নিয়ে হিন্দুত্ব বেশি ফ্লন্ট করছে। বাচ্চা ছেলেমেয়েরা তারা স্টাইল স্টেটমেন্ট হিসেবে কেউ বিষ্ণু তিলক লাগাচ্ছে, কেউ ভস্য লাগাচ্ছে, বিভূতি লাগাচ্ছে, কেউ ফ্লন্ট করছে নিজের ত্রিশূলটা, গলায় চেন হিসেবে পড়ছে। একটা সময় আমরা দেখতাম বিভিন্ন স্টাইল স্টেটমেন্ট হিসেবে সিনেমায় অন্যান্য পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন ছোট ছোট সিম্বলিজম, রিলিজিয়াস সিম্বলিজম, সেগুলো স্টাইল স্টেটমেন্ট ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি করে শ্রীকৃষ্ণের, শ্রী জগন্নাথ দেবের, শিবের, পার্বতীর, প্রত্যেকে আমাদের যারা দেব দেবী তাদেরকে আমরা সেলিব্রেট করছি। এবং আমি ঝন্টু বড়াইক আপনাকে, মানে এটার হয়তো কোনো স্ট্যাটিস্টিক্স নেই, করা উচিত, রিসার্চারদের এটা নিয়ে ভাবা উচিত। আমি অন্তত যে পরিমাণ বিগত 5 বছরে বা 6 বছরে বা 10 বছরে প্রত্যেকটা অমাবস্যা এবং পূর্ণিমায় আমাদের শাস্ত্র মতে যে পুজো পার্বণ যেগুলো সাধারণত হতো
খুব রাগঢাক করে আমাদের হয়তো করতে বলা হতো। আমি বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন পার্বণে, বিভিন্ন অমাবস্যায় সেখানে পুজো আচ্ছা বিশাল করে করে হচ্ছে, 100-200 জন লোক খাইয়ে আমরা বিভিন্ন কালী পুজো দেখছি। আমি ফলহারিণী কালী পুজো দেখলাম সেদিন, মানে অত্যন্ত অত্যন্ত কসমোপলিটন একটি পাড়া, সে পাড়ায় ফলহারিণী কালী পুজো হচ্ছে এবং 100-200 লোককে খাইয়ে। গোটা বাংলায় এই জিনিসটা হচ্ছে। রামনবমীটা আটকানোর চেষ্টা হয়েছিল, এখন তো আমি দেখছি যে প্রত্যেকটা জিনিসে এই মুহূর্তে এত বেশি করে হিন্দুত্বের মানে সেলিব্রেশন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেলাচামুন্ডাকে বেশি করে বলতে হচ্ছে এই সেকুলার গাও, সেকুলার বলো, সেকুলার থাকো। না ময়ূর, বাধা দিলেই বাড়ে, বাধা দিলেই বাঁধবে লড়াই, এটা তো একটা প্রচলিত কথা। আমি একটু ফিরে যাচ্ছি 2014 সাল, অর্থাৎ স্বাধীনতার 67 বছর পর থেকে। তুমি বলছো না গবেষণা হয়নি, আমরা গবেষণা করছি, সমাজবিজ্ঞানীরা সবসময় নিরন্তর গবেষণা করে। আমাদের হিসাব বলছে ভারতবর্ষে হিন্দুত্বের অভ্যুত্থান হয়ে গেছে। ভারতবর্ষের হিন্দুত্বের অভ্যুত্থান 2014 সাল থেকে শুরু হয়ে গেছে, যার প্রতিধ্বনি সমাজবিজ্ঞানীরা সমাজের পরিবর্তনে জানতে পারে। তুমিও একজন সমাজবিজ্ঞানী, তুমি সাংবাদিক, তুমি খুব গ্রাসরুট লেভেলে গিয়ে কাজটা করো, ফলে তোমার চোখে এড়ায়নি। যেমন এড়ায়নি স্বাধীনতার ঠিক প্রাক্কালের বাবা সাহেব আম্বেদকর, আরেকজন একালের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানীর চোখে। তিনি বারবার কংগ্রেস এবং সেই দলগুলো যারা ধর্মনিরপেক্ষতার মতন একটা ঠুনকো ভুল সংজ্ঞাকে দিয়ে বারবার হিন্দু পেষণ করেছে। তিনি বারবার সতর্ক করেছিলেন আম্বেদকর, কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন বা আরও দলগুলোর উদ্দেশ্যে বলেছেন যে সহনশীলতা এবং রাজনৈতিক ও অন্যান্য সুবিধাদান দ্বারা মুসলিমদের তোষণ বন্ধ করুন, এটার বুমেরাং হবে একটা সীমারেখা তৈরি করুন। শুধু তাই নয়, আম্বেদকর একই কথা বলেছেন যে মুসলমানরা কিন্তু একদিন এই সুবিধাদানগুলোকে হিন্দুদের পরাজয়, বরণের মানসিকতা এবং বাধা দেওয়ার শক্তির অভাব বলে মনে করবে। এটা বলেছেন আম্বেদকর এবং হলো তাই। তুমি ধর্মনিরপেক্ষতার এমন একটা সংজ্ঞা রেখেছো যে মমতা ব্যানার্জি এদেরই পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদরা ওই একই ধারা মেনে বলেন যে ডেভেলপমেন্ট ক্যান ওয়েট বাট ধর্মনিরপেক্ষতা ক্যান নট। তাই যদি হয়, এই যে একটা শ্রেণী, প্রথম কথা কি আশ্চর্য, দেখো ভারতবর্ষের সংখ্যালঘু কারা। আন্তর্জাতিক মঞ্চে সংখ্যালঘু সংজ্ঞাটা অনুযায়ী ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘুই নয়। আর যদি লার্জেস্ট পপুলেশন, দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা, এবং শুধু তাই নয়, সংখ্যালঘু যদি মুসলিমরা হয়ে থাকে তাহলে সংখ্যালঘু পার্সি, জরাথুস্ট্রিয়ান থেকে শুরু করে অজস্র, তাদের কথা কি তুমি বলো? না, তারা কি সত্যি মাইনরিটি কার্ড খেলেও? এবং না, প্রশ্নটা মাইনরিটি কার্ড নয়, প্রশ্নটা হচ্ছে সংজ্ঞা, আমার ডেফিনিশন, রাষ্ট্রের ডেফিনিশন তাকে ধরে, ইনক্লুশন করে। এইবার দ্বিতীয় হচ্ছে, এরা যেটা ভাবে যে হিন্দুরা সহনশীল, কিন্তু এরা জানে না, যেটা তোমার কথা ধরে, যে হিন্দু দর্শন যেটা ভারতবর্ষের ভারতীয় দর্শনেরই পরিপূরক, অর্থাৎ যে দর্শনে সৌভ্রাতৃত্বের বিষটা যেমন বপন আছে, যেটা ভারতীয় দর্শনের এক এবং অদ্বিতীয় সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু আমাকে বলেই যে হিন্দুত্ব আছে বলেই আজকে আমরা সবাইকে দেখতে পারি, হিন্দুত্ব আছে বলেই আজকে ভারতবর্ষে এমন এমন ধর্ম এক্সিস্ট করে, জরাথুস্ট্রিয়ান থেকে শুরু করে সব ধর্ম। এখানে দেখো পৃথিবীর বহু ধর্ম আছে এবং হিন্দুত্বের মধ্যে নাস্তিকতাও এক্সিস্ট করে। এবং খেয়াল করবে, একজন যে বলে যে আমি নাস্তিক, সেও কিন্তু হিন্দু, মানে বাই বার্থ। তুমি অবাক হবে, জরাথুস্ট্রিয়ান পারসিক, সিরিয়ান খ্রিস্টান, তিব্বতী বৌদ্ধ, বাংলাদেশি মুসলিম সবাই ভারতবর্ষে কেন থাকে জানো? কারণ হিন্দুরা আছে বলে। এবং আমি যতদূর জানি, মানে আমি ভুল করছি না সম্ভবত, সিরিয়ান খ্রিস্টান কমিউনিটির খুব বড় সেলিব্রেশন কেরালাতেও হয় একদম। এবং লাস্ট বিশাল করে হয়। এই যে তুমি যে বলছিলে হিন্দু জাগরণ, আমি বলছি আমরা তো ডেটা নিয়ে কাজ করি। লাস্ট নির্বাচনটা পশ্চিমবঙ্গে দেখো, যে বাঙালি সম্পর্কে বলা হয় তারা ঘাসে মুখ দিয়ে চলে, ওরা ভুয়ো সেকুলারিজম ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, তারা যে জেগে উঠেছে, তার হিন্দুদের ভোট কি বিজেপি পেয়েছে? একদম একদম তোমাকে সংজ্ঞা দিয়ে বলছি, লাস্ট 2019-এর নির্বাচনের সমীক্ষাটা আমরা বলছি 49.50% হিন্দু ভোট বিজেপি পেয়েছে। এবং তারপরের নির্বাচনটায় দেখো, 24-এর নির্বাচনে বিজেপির 88% ভোটটা হিন্দুদের থেকে এসছে এবং 9% ভোট জাতীয়তাবাদী মুসলিমের থেকে পেয়েছে বিজেপি। এই যে দীপাঞ্জন দা হাত তুলছিলেন, ছোট্ট করে দীপাঞ্জন দা, আমি তারপরে সন্ময়দার কাছে যাবো। আমি যা তোমাকে সংশোধন করি, তুমি বলছিলে না, আমি বলছিলাম যে হিন্দুত্ব জাগবে, হিন্দুরা জেগে গেছে, আমি সেটাই বলছি। তুমি সমাজ মাধ্যমে দেখো ক্রোধ আছড়ে পড়ছে,
এইবার হিন্দুরা কিন্তু ওই হোগা ঘর মে ঘুসকে মারেঙ্গে। একজন হিন্দুর রক্ত যদি বেরোয় তার ফল কিন্তু মমতা ব্যানার্জি, তার সঙ্গপাঙ্গ এবং এই জিহাদি মুসলিম রোহিঙ্গারা তারা টের পাবে হিন্দু কি জিনিস। আফজল খাকে কিন্তু আমরা চিড়ে রেখে দেবো। বেশ, আমি একবার আমি সন্ময়দার কাছে যাওয়ার আগে কয়েকটা প্রতিবেদন আমি দেখাতে চাই, এটা বাংলার মানুষকে কনটেক্সট দেওয়ার জন্য। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেই লক্ষ কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যেটা 6.5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে দাবি আয়োজকরা করেছিল এবং সেটা কেউ নস্যাৎ করেনি, কোনো পুলিশ থেকে শুরু করে কেউ কিন্তু বলেনি যে না 50-60 হাজার লোক হয়েছে, বলেনি ফার্স্ট অফ অল। কারণ তারা বুঝতে পেরেছিল যে একটা প্যাটিস কাণ্ডই যদি গোটা ভারতে হিন্দুদেরকে আরও কনসলিডেটেড করে দেয়, সৌমিক গোলদারকে অ্যারেস্ট করার কোনো মানে ছিল না। সৌমিক গোলদারকে যেভাবে অ্যারেস্ট করা হলো তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াটার টেস্ট করছেন, অ্যাসিড টেস্ট করছেন, বারবার জল মাপার চেষ্টা করছেন যে এটাতে কি রিয়াকশন হয়, এটাতে কি রিয়াকশন হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝতে পারছেন যে সৌমিক গোলদার হোক বা প্রিয়ন্তী, শিল্পা, দিতি, যে 7 বোনের গ্রেপ্তারি হলো, তাদের গ্রেপ্তারি হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আদপে হিন্দুদের কনসলিডেটেড করছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি হিন্দুদের, সনাতনীদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম, যে আবেগ দেখেছিলাম, একবার দেখাবো একটা প্রতিবেদনে। যে ক্রাউডটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, গোটা দেখো এদের কোনো পতাকা নেই, এরা হয় রামের ধ্বনি দিচ্ছে বা কৃষ্ণের ধ্বনি দিচ্ছে, এবং এইটা শুধুমাত্র একটা অংশ। আমার সাথে গৌরব বন্ধু মহারাজ রয়েছেন, ভয়ঙ্কর বড় আমরা আমাদের আশাতীত। আমাদের কলকাতা শহরে আমাদের এবার হিন্দু প্লাবন বইছে, হিন্দুত্বের প্লাবন, গীতার প্লাবন বইছে। আমরা চাই এই প্লাবনে সমস্ত খড়কুটো উড়ে যায়। পরিত্রাণায় সাধুনাং, পরিত্রাণ কি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। ভগবান গীতার মাধ্যমে আমাদের পরিত্রাণ করবে। বুঝতেই পারছো যে এইখানে একটাই বোধহয় স্লোগান, সেটা সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে পরিত্রাণের স্লোগান। এবং এখানেও যেভাবে জয় শ্রীরাম দাদা। আমি আরো দৃশ্য দেখানোর জন্য বলবো এই মুহূর্তে। কোথা থেকে এসেছেন? আমি শ্যামনগর থেকে এসেছি, ইচ্ছাপুর শ্যামনগর। শ্যামনগর থেকে। আপনি? গোলবাগান থেকে, বিরাটি। আপনি কোথা থেকে এসেছেন? শ্যামনগর থেকে। সুন্দরবন। সুন্দরবন। সুন্দরবন কোথায়? সুন্দরবন ক্যানিং। কখন বেরোতে হয়েছে? সকালবেলা বেরিয়েছি 6টার সময়। 6টায়? 6টায়, কেউ 6টায়, কেউ 5টায় বেরিয়েছে। এবং এই মুহূর্তে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই মুহূর্তে। ক্যামেরা পার্সন রজনীর সাথে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা। সন্ময়দা, আমি মানে ওই একই জায়গাতে যাচ্ছি, 3টে ভাগে, মূল 3টে ভাগ। আপনি যেহেতু শুরুর অংশে ছিলেন না, প্রথম ভাগ হলো বাংলাকে ক্রমশ বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে, সেটা নিয়ে আমরা মানে অনেকেই কনভিন্সড। দ্বিতীয়টা হলো বাঙালি হিন্দুর 26ই লাস্ট চান্স। এবং তৃতীয়টা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট কনসলিডেটেড হচ্ছে। মানে সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি করেন কি করেন না ডাজেন্ট ম্যাটার, দীপাঞ্জন চক্রবর্তী এখন দেখতে পাচ্ছেন যে এবারের ভোটটা আমাকে হিন্দু হিসেবেই দিতে হবে, কারণ আমি বাঁচলে তো কারখানায় চাকরি করব, আমি বাঁচলে তো ন্যানো ফ্যাক্টরি আনবো। এরকম একটা পরিস্থিতি এবার হঠাৎ করে কেন তৈরি হয়ে গেল সন্ময়দা? ময়ূক, আমি তোমাকে প্রথমেই একটা কথা বলি। আমাদের শৈশবে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, একদম শৈশবে, যখন রাজনৈতিক ভাবে সচেতন হচ্ছি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। এই ভদ্রলোকের সঙ্গে আমার বহুদিন ধরে পরিচয় ছিল, তুমি জানো আমি অন্য ঘটনা রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিলাম, এবং খুব কাছ থেকে ভদ্রলোককে স্টাডি করে ফলো করে দেখেছি যে ইনি ছিলেন বেসিক্যালি একটা মুখোশ। এবং এই মুখোশের আড়ালে যে রাজনীতিটা বাংলায় হতো দিনের পর দিন, সেটাই কিন্তু আলটিমেটলি গত 2019-এর পর থেকে বাংলার বেশ একটা চাঙ্ক মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু রিয়েলাইজ করলো যে পেছনে লুকিয়ে রয়েছে তোষণ তুষ্টিকরণ। এটা বহুকাল ধরে তারা রিয়েলাইজ করছিল। ভোটের বাক্সে রিফ্লেক্টেড হলো, কিন্তু 2019 সাল থেকে মূলত রিফ্লেক্টেড হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে যে রাজনীতিটা করছে, আলটিমেটলি সেকুলারিজমকে তো বর্ণ করে
তুমি বলো তো, আমি বলছি মানে কোন সেকুলারিজম এই ব্যাখ্যাটা দেয় যে একটি নির্দিষ্ট সম্প্রদায় ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে অন্য ধর্মকে গন্ধা ধর্ম বলে চিহ্নিত করে শব্দবন্ধ ব্যবহার করছেন এমন একজন মহিলা যিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসে আছেন। এটা বাংলার সাধারণ মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। এই রিয়েলাইজেশনটা যত হচ্ছে তত কিন্তু বিজেপির ভোট ব্যাংক কনসলিডেশনটা হচ্ছে। এবার তুমি ধরো এই তুমি যে ঘটনাটা বলছিলে যে গীতা পাঠের অনুষ্ঠান, সেই গীতা পাঠের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন না কেন? পেছনে আয়োজক রয়েছে বিজেপি, সেই জন্য। অর্থাৎ হিন্দুত্বের সঙ্গে বিজেপির সম্পর্কটাকে ভালো করে খেয়াল করে দেখো, লক্ষ্য করো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু একদম অ্যাটাচ করিয়ে দিচ্ছেন এবং তিনি যে নির্দিষ্ট একটি ছোট্ট জনসংখ্যার গোষ্ঠীর সঙ্গে তিনি সম্পৃক্ত এবং তাদের নানানভাবে তিনি সন্তুষ্টিকরণের প্রক্রিয়ার মধ্যে একটা ভোট ব্যাংক তৈরি করেছেন, যে ভোট ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতিতে এসআইআর এ তাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে যারা এদেশের আদৌ নাগরিক নয়। এই এন্টায়ার প্রসেসটার মধ্যে লুকিয়ে রয়েছে সেকুলারিজমকে বর্ম হিসেবে চিহ্নিত করে কাজে রাখা। সে হাসান ইমরান থেকে শুরু করে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার ক্যাবিনেটে বা তার দলের সাংসদ থেকে যেসব মন্ত্রীরা যে আচার আচরণ করে, আজকে বাবরি মসজিদ 2024-এর 12ই ডিসেম্বর হুমায়ুন কবির অ্যানাউন্স করেছিল, তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কোনোদিন কন্ডেম করেছেন? প্রকাশ্যে হুমায়ুন কবিরকে নিয়ে বসে বলেছেন না তোমার তোমাকে বহিষ্কার করেছেন? কবে করলেন? 4 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে উঠছেন তার আগে দুপুর বেলা, মানে নাটকীয় ভাবে বহিষ্কার করেননি, সাসপেন্ড করেছেন। তুমি একটু টেকনিক্যালি জায়গাটা দেখে নাও, সাসপেন্ড করেছেন, দল থেকে কিন্তু বহিষ্কার করেনি, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড না, অনির্দিষ্টকালীন। আমি আরেকটা ছোট্ট তোমাকে একটা তথ্য দিই। মোহন ভাগবতের অনুষ্ঠানের ইন্টারনাল অনুষ্ঠানের পুলিশি পারমিশনের জন্য আরএসএস কে আদালতে যেতে হয়েছিল। আর ঠিক একই সময় আমরা দেখলাম যে বাবরি মসজিদ শিলান্যাসের জন্য এসডিপিও, এসডিও, এসপি সমস্ত লেভেলের পারমিশন হুমায়ুন কবিরের কাছে পৌঁছে যাচ্ছে। এটা কিসের ইন্ডিকেশন? এটাই তো সেকুলারিজমের আড়ালে এরা যে মুখ্যমন্ত্রী দিনের পর দিন করেছেন সেটা ধরা পড়ে গেছে বলে বিজেপির ভোট ব্যাংক বাড়ছে। এবং আমি আবারও বলছি, 2026-এর নির্বাচনে যে কথাটা সবাই এখন বলেন, 2026-এর নির্বাচনটাই হিন্দুদের শেষ নির্বাচন। ও পাশে দীপু দাস মারা যাচ্ছে, সেখানকার ইউনূস সরকারের র্যাবের প্রচ্ছন্ন প্রশ্রয়, এরাজ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা যাচ্ছেন, রাজীব কুমারের পুলিশের প্রচ্ছন্ন নীরবতা। পশ্চিমবঙ্গ পুলিশ তো দুটোকে কম্পেয়ার করতে বারণ করেছে, উপদেশ দিয়ে তো ফেসবুক পোস্ট করেছে। কেন কম্পেয়ার করবো না? কেন কম্পেয়ার করবো না? তুমি বলো তো। তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি, যেদিন হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গিয়েছিল, পুলিশের ফাঁড়ি কত দূরে ছিল? পুলিশের অফিস কত দূরে ছিল? পুলিশ কেন পরে এসেছিল? প্রশ্ন করা যাবে না? কেন প্রশ্ন করবো না? অবশ্যই প্রশ্ন করবো, অধিকার আছে। রাজীব কুমারের ফতোয়াতে কি উপবসবো নাকি? এবং বাংলাদেশেও যেরকম ভাবে দীপু দাসকে পুলিশ মবের হাতে তুলে দিয়েছিল, হরগোবিন্দ দাসদের ক্ষেত্রেও তো তাই। শুধু তাই নয় সন্ময় দা, আরেকটা জিনিস, আরেকটা খুব উল্লেখযোগ্য জিনিস, বেগবাগানে যেভাবে এলোপ্যাথারি লাঠিচার্জ করা হলো হিন্দুদের ওপরে, এই লাঠিচার্জটা যদি সেদিন হরগোবিন্দ দাসের বাড়ির সামনে করতো পুলিশ, তাহলে হয়তো হরগোবিন্দ দাস বেঁচে যেত। তোমাকে আমি একবার একটু ছোট্ট করে থামাচ্ছি। আচ্ছা তুমি বলো তো, এডিজি সাউথ বেঙ্গল ল এন্ড অর্ডার সুপ্রতিম সরকার ফলাও করে প্রেস কনফারেন্স করতে বসে গেলেন কিসের জন্য? না, হরগোবিন্দ দাস, চন্দন দাসের ব্যাপারে আমরা কত তদন্ত করেছি। আচ্ছা, পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হয়েছে? সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল ল এন্ড অর্ডার সেটা বলতে পেরেছেন? 2 নম্বর পয়েন্ট বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী পরবর্তীকালে গিয়ে বলেছিলেন না, বাংলাদেশ থেকে এসে উস্কে দিয়ে এই ঘটনা ঘটিয়ে চলে গেছেন। বিএসএফ 4000-5000 টাকা খরচা করে লোক ডিপ্লয় করেছে, মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় এনেছেন সুপ্রতিম সরকার। ক্ষমতা আছে, হিম্মত আছে তার। এই প্রশ্নগুলো তো করার জন্য সকল মিডিয়া নেই। অন্তত তোমরাই তো একমাত্র প্রতিবাদটা করছো, এ ধরনের টক শো করছো, তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। যে আজকে দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারোগেশনের মধ্যে আনা উচিত ছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যাকাণ্ডের পর যে বিবৃতি তিনি দিয়েছিলেন যে বিএসএফ লোকজনকে ডিপ্লয় করছে 4000-5000 টাকা দিয়ে, রাজ্য পুলিশের সুপ্রতিম সরকাররা তাদের তদন্তের আওতায় আনতে পারবেন?
হোক, যদি বিএসএফ যদি সত্যি করে থাকে তাহলে বিএসএফ এর বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করলেন না কেন? আর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন তাহলে তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না? কেন তাকে ইন্টারোগেশনের জন্য পুলিশের তথাকথিত সিট যারা জাফরাবাদের ব্যাপারে তদন্ত করেছিলেন তারা ডাকবেন না? শুভেন্দু অধিকারীও একটা কথা বলছেন যে হুমায়ুন কবির যদি সমস্ত সংখ্যালঘুদের ভোট পায়, কেন বিজেপি সমস্ত হিন্দুদের ভোট পাবে না? কিন্তু এইসবের মাঝখানে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় আসনে চলে যাবেন না তো? এই সম্ভাবনাও কি রয়েছে? হুমায়ুন কবির, তার সাথে আমার ওয়াক দ্য টক একটা অংশ আমি দেখাবো এবং তারপর তিনজনের থেকে প্রতিক্রিয়া নেব। সঙ্গে থাকুন। আপনি কি ভোট কাটুয়া না মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাটা? আমি ভোট কাটার জন্য রাজনীতি করছি না। আমি কারো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য আমি এই রাজনৈতিক দল খুলছি না। আপনি বিজেপির হয়ে কাজ করছেন? বিজেপির হয়ে কাজ করার কোনো প্রশ্নই নেই। কাজ ভবানীপুরে যে ক্যান্ডিডেট দেবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, ভবানীপুরেও দেব, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ভবানীপুর লোকসভার মধ্যে আপনি দেবেন না? ভবানীপুর অ্যাসেম্বলিতে আপনি বলছেন, কারণ ফিরাদ হাকিমের বিরুদ্ধে দেবেন? নিশ্চয়ই দেব। ফিরাদ হাকিমের বিরুদ্ধে দেব, ওই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দেব, সিদ্দিকুল্লার বিরুদ্ধেও দেবো। সিদ্দিকুল্লার বিরুদ্ধে দিয়ে জিততে পারবেন আপনারা? জিততে না পারলাম তা কেন, সিদ্দিকুল্লাহকে তো হারাবো, ওখানে অন্য কেউ জিতবে। আচ্ছা, 90 থেকে 100টা সিট আপনি বলছেন জিততে পারবেন, সেটা যদি 50টা সিটও হয় বা বিভিন্ন জায়গাতে যদি আপনার বড় মার্জিনে আপনি যদি জেতেন, মুসলিমরা সত্যি আপনার সঙ্গে থাকবে দাদা? আমার বিশ্বাস মুসলিমরা কিচ্ছু পায়নি সেইভাবে। জেনারেল কোর্সে যেসব মমতা ব্যানার্জির স্কিম, যেসব সাধারণ মানুষ, যে কোনো স্তরের মানুষ, যে কোনো জাতির মানুষ যেভাবে সুবিধা পেয়েছে, যেভাবে সুবিধা গ্রহণ করেছে, একইভাবে মুসলিমরাও করেছে। অ্যাডিশনাল আলাদা করে মুসলিমদের জন্য শুধু বুলিয়া উড়িয়েছে, সেইভাবে কোনো মুসলিম। আপনি বলছেন যে বাবরি মসজিদও হবে, আবার উন্নয়নও হবে মুসলিমদের যদি হুমায়ুন কবির আসে? নিশ্চয়ই, কারণ বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন করেছি সেটা যদি 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হয়, তাহলে হুমায়ুন কবিরের রাজনৈতিক দলকে, বাংলার 2,82,00,000 ভোটারকে অধিকাংশই, শতকরা 60-70টা মুসলমানের ভোট হুমায়ুন কবির পার্টিকে দিতে হবে। আশাবাদী। হিন্দু কনসলিডেশন থেকে ভয় পাচ্ছেন? অস্বস্তি হচ্ছে? কোনো ভয় নেই। মানে হিন্দুরা কনসলিডেট হলে আপত্তি নেই? আমার কিসের আপত্তি? হিন্দুরা সিদ্ধান্ত নেবে, কারণ 204টে সিট আছে হিন্দুদের মেজরিটি সিট। সেই সিটে কে বড় হিন্দু? শুভেন্দু অধিকারী বড় হিন্দু, না মমতা বন্দ্যোপাধ্যায় ওই কার্নিভাল করে দুর্গা প্রতিমায়ের স্যালুট গ্রহণ করে দুর্গা পুজোর জন্য 1,10,000 করে অনুদান দিয়ে তারা যদি আবার ভোট পেয়ে যায়, আমার আপত্তি কী আছে? বিজেপি বা আইএসএফ বা সিপিএম যে কারোর সাথে জোটের ক্ষেত্রে আপনি ওপেন? বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় বাংলায়, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের সঙ্গে আমার গাঁটছাড়া বাঁধতে বা সিট অ্যাডজাস্টমেন্ট করতে কোনো আপত্তি নেই। আমি ঝন্টু বড়াইকের থেকে প্রতিক্রিয়া নেব এবং তারপর পরপর ছোট ছোট করে প্রতিক্রিয়া নেব। ঝন্টু বড়াইক, হুমায়ুন কবির যে অ্যাম্বিশন নিয়ে চলছেন, দেখুন হুমায়ুন কবিরকে অনেকে, আমি এখানে লাইভেও হুমায়ুন কবির একদম মুখোমুখি তৃণমূলপন্থী, কংগ্রেসপন্থী, বামপন্থী সবার মানে বল ফেস করেছে। হুমায়ুন কবিরকে অনেকে ছেলে খেলা করছে, দুধে ভাতে রাখার চেষ্টা করছে, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে হুমায়ুন কবিররা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন বলে হুমায়ুন কবির, যে সন্ময়দা যেভাবে বলছিলেন যে বেলডাঙাতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, হুমায়ুন কবির আসলে চাইছিলেন বেলডাঙাতে একটা অ্যাকশন নেওয়া হোক, তারপরে এই সুরাওয়ার্দির মতন কাল্ট একটা জায়গা তৈরি হবে, সংখ্যালঘুদের একদম ফেস হয়ে হুমায়ুন কবির আরও জোরে রাজনীতিটা করবে। আপনার কি অ্যানালিসিস? ডেফিনেটলি 125টা সিট ডমিনেট করে মুসলিম, 92% শেষ ভোটে মুসলিমরা নাকি মুসলিম প্রধান পার্টিকে ভোট দেয় না, না সেকুলার পার্টিকে ভোট দেয়। ভুল, এই তথ্যটা ভুল। ওরা পাওয়ার কেন্দ্রিক না, তৃণমূল কংগ্রেস, যেহেতু আজকে তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে কোনোদিন বাংলায় মুসলিম লীগ বা এমন কোনো পার্টি যারা মুসলিমদের পার্টি, এটা কোনোদিন বাংলাতে সেভাবে দাগ কাটতে পারেনি। ভুল তথ্য দিয়েছে। তা না হলে বাংলায় 64% জমি রাতারাতি মুসলিম লীগ নামক দল ভোটে জিতে জাতীয়তাবাদী কংগ্রেসকে পিছনে ফেলে জিতে যায় না।
বাংলা ভাগ হয় না, হতো না। আমি তোমাকে বলছি যে ওরা এক বজ্ঞা, মমতা ব্যানার্জির রাজত্বকালে 92% ভোট বেড়েছে ওদের, 72 থেকে 82 থেকে 92% লাস্ট নির্বাচনে। অর্থাৎ দিন দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো মুসলিমরা রয়েছে, তার রয়েছে বা বেড়েছে, কিন্তু মমতা ব্যানার্জি মুসলিমদের সাথে থাকেনি। একদিকে হিন্দুরা কনসলিডেট করে গেছে, তোমাকে তথ্য দিয়ে বলতে পারি, লাস্ট নির্বাচনের দেওয়াল লিখনটা দেখো, আমি একটু আগে যেটা বললাম তোমায়, যে মোর দ্যান 88% বিজেপির ভোটের মুসলিমদের কন্ট্রিবিউশন। এইটা যদি চলতে থাকে, মমতা ব্যানার্জি 3 নম্বরে কেন, আমার তো মনে হয় সিপিএম এর পরে চলে যাওয়ার জায়গাটা তৈরি হবে। এবং এই এপিসোডটা অনেকের কিন্তু মনে হবে খুব রেগে যাবে তারা। লাস্ট দ্বিতীয় হচ্ছে, মোল্লাবাদীর তোল্লা দিয়ে যদি ধর্মনিরপেক্ষতার ফানুস উড়াতে যায়, সেটা আম্বেদকর সাহেব, রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সতর্ক করেছিলেন গান্ধীজিকে, যে আপনি যে ওখান থেকে ওই তুরস্ক থেকে আপনি হঠাৎ করে একটি আন্দোলনকে নিয়ে চলে আসলেন, যেটাকে বলা হয় খলিফা আন্দোলন, যার সাথে খিলাফতের সাথে ভারতের স্বাধীনতার সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধু গান্ধীজি এনেছিল কংগ্রেস যাতে মুসলিম ভোটটা পায়। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিল। তার ধারাবাহিকতা মেনে বারবার সতর্ক করে আম্বেদকর বলেছিল, করছেন করুন, এটা বুমেরাং হবে। আজকে সেই বুমেরাংটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেও পারছেন। হয়তো আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনার থেকে প্রতিক্রিয়া নেব এবং দীপাঞ্জন দার থেকে নেব। দীপাঞ্জন দা বসে রয়েছেন। হুমায়ুন কবির কিন্তু কনফিডেন্ট যে হুমায়ুন কবির বড়সড় একটা ধাক্কা দিতে সক্ষম হবে, এবং আমি অদ্ভুতভাবে দেখছি হুমায়ুন কবিরের দলে কোনো সেলিব্রিটি তারা ঢুকে পড়ছে। অনেক হুমায়ুন কবিররা যারা এতদিন ধরে সেকুলারিজমের কথা বলেছে, তারা এখন প্রকাশ্যে বলতে শুরু করছে, ক্ষতি কি? হিন্দুরা যদি হিন্দুদের দল বিজেপিকে সিলেক্ট করতে পারে, আমি কেন হুমায়ুন কবিরের দলকে সিলেক্ট করব না? মানে এই জায়গাটা যেখানে তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরংটা নিয়ে, রাজনৈতিক ভরংটা নিয়ে চলছেন, এরকম হবে না তো যে উনি থার্ড পজিশনে চলে গেলেন? না না, উনি যে কোনো পজিশনে যান, উনি নরকে যান, আমার কিচ্ছু আসে যায় না। রাজনীতির জায়গা থাকবে, কিন্তু হিন্দুদের যদি ধর্মে আঘাত পড়ে, হিন্দুদের যদি রক্তপাত হয়, আমাদের হিন্দু ধর্ম রক্ষা করার জন্য আমাদের কারোর প্রয়োজন নেই। আমরা কিন্তু বাঘা যতীনের বংশধর। খালি হাতে যদি বাঘা যতীন বাঘ মারতে পারে, এই রোহিঙ্গাদের আমরা মাটির নিচে পিছে ফেলে দেব। বেশ আমি সন্ময়দা একই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা অংশ কিন্তু মনে করছে যে হাওয়াটা, মানে এবারের ভোটটা যদি হাওয়ায় হয়, একদম মানে ঝড়ের তোড়ে বা ঢেউয়ের তোড়ে যদি ভোটটা হয় এবং দুভাগে যদি ভোটটা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি ক্ষতি হবে। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন ধরে মুসলিমদের নিয়ে খেলেছেন। মুসলিমদের উনি বন্ধু নন, মুসলিমদের উনি ভোটার করে রেখেছেন। তোমার যদি মনে থাকে যে এ রাজ্যে মাদ্রাসা, তোমরা এটা নিয়ে অনুষ্ঠান করেছো, মাদ্রাসা আনএডেড, 235টা আনএডেড মাদ্রাসা শিক্ষা, যা ছেলে মেয়েগুলো, সেই ছেলে মেয়েগুলোকে সরকারি স্বীকৃতি দেবো বলে বলেছে 2017-19, 2021 নির্বাচনের আগে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ যা মাইনে টাইনে কিচ্ছু বা অন্যান্য মিড ডে মিল কোনো সুযোগ সুবিধা দেয়নি। মুসলিমদের এখন বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মাটিতে যেটা তারা তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ্রাইভ করছেন। হুমায়ুন কবির যে জায়গাটা ধরেছেন, আমার যেটা মনে হয়েছে, একদিকে বাবরি মসজিদ, যদিও সামনে কিছু বাবরি মসজিদ বলছেন না, কিন্তু প্র্যাকটিক্যালি বাবরি মসজিদের ইস্যুটাতে হুমায়ুন নিজের ক্রেডিবিলিটিটাকে বাড়ানোর চেষ্টা করছেন মুসলিমদের মধ্যে। এবার সেটা ভোটে রিফ্লেক্টেড হবেন কি না, সেটা নির্ভর করছে অনেকগুলো অ্যাডিশনাল ফ্যাক্টরস এর উপর। আমি সেই আলোচনায় যাব না, কিন্তু প্রত্যেক জাতীয়তাবাদী মুসলিমকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নাগরিক করেননি, তাদের ভোটার করে রেখেছেন, আর ভোটার করে রেখে ভোট ব্যাংকে দুধেল গাই বলে চিহ্নিত করেছেন। এটা তুমি বলো তো মহিকে, এই কথাটা আমাকে বারবার ভাবায়। আমি আজকে তোমাদের চ্যানেলে এই কথাটা বলছি। আচ্ছা, কোন বিশেষ ধর্ম সম্প্রদায়কে কোন রাজ্যে প্রশাসনিক প্রধান দুধেল গাই বলে সম্বোধিত করতে পারে? বিরোধীরা সে শব্দটা এখন কোট করে, কিন্তু কোন রাজ্যের প্রধান দুধেল গাই বলে চিহ্নিত করছেন, তারপরে তারা গিয়ে ভোট দেবেন কেন, কিসের জন্য? একটা ছবি দেখিয়ে, একটা কথোপকথন দেখিয়ে আজকে এই জবাব চায় বাংলা শেষ করতে চাই। অনেকে বলেন না যে সেকুলারিজমের কথা, সেকুলারিজমটা কি? সেকুলারিজম মানে আমাদের কাছে সব ধর্মকে বুকে টেনে নেওয়া, কিন্তু মেকি সেকুলারিজম মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আওয়াজ তুলতে চুপ করে যায়। মেকি সেকুলারিজম কোনো সরকারে যদি থাকে, তাহলে হিন্দুদের ওপর লাঠিপেটা শুধু নয়, রাষ্ট্রবাদী মুসলিমদের ওপরও লাঠিপেটা করা হয়। আমি আজ দুজনকে নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। একজন সরফরাজ,
এবং একজন সনাতনী সাধু, যারা দুজন বেগবাগানে এসেছিল জেহাদিদের বিরুদ্ধে আওয়াজ তুলতে, দীপু দাসের কেন হত্যা হয়েছে তার প্রতিবাদ করতে। দুজনকেই সেকুলার লাঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পিটিয়েছে এবং এই প্রতিবেদনটার পর সরফরাজ গ্রেপ্তার হয়ে গেছিল। এবং আমার এই সনাতনী ভাই, যাকে অনেকে মজা করে সনাতনী বব ডিলেন বলছিল ওখানে, সে আহত ক্ষত বিক্ষত হয়েছে। আমার কাছে এটা সেকুলারিজম, আমার কাছে এটা ভারত, এরাই থাকবে, রোহিঙ্গারা নয়। দেখুন, এইটা আমার বাংলা, এই বাংলাতে রাষ্ট্রবাদীরা থাকবে, এই বাংলাতে যেভাবে আমরা রয়েছি ঠিক সেভাবে এই রাষ্ট্রবাদীরা থাকবে। যাতা অবস্থা জিহাদিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হয়ে গেছে। हाँ वो तो जहादी का कठपुतली है ममता बनर्जी, जहादी के इशारों पे चलती है। तभी देखिए आज हम लोग विरोध कर रहे हैं जहादी ग्रुप पे अगेंस्ट, उन्हें कैसा লাঠি চার্জে ভিজলো সনাতনীরা। এই মুহূর্তে যে ছবি, কি বলবে? আজকে সাধু সন্তদের গায়ে হাত তোলা হয়েছে, সাধু সন্তদেরকে লাঠিচার্জ করা হয়েছে। এর থেকে নিম্ন স্তরের কাজ আর কি হতে পারে? যতদিন ওই হীরক রানী ওই গদিতে বসে আছে ততদিন এরকম জিনিস হয়েই যাবে। হিন্দু ভাইরা, দাদারা, বোনেরা, আপনারা এখন থেকে জাগ্রত হন। এখন না জাগলে যেদিন জিহাদিরা আপনাদের দরজায় ঠকঠক করা নাড়বে না, ওই দিন অনেক দেরি হয়ে যাবে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH